আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এরকম কিছু তথ্য কথা তুলে ধরবো এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চেষ্টা করব। আমার এক দর্শক, আমার এক ভাই ইউটিউব চ্যানেল দেখে, উনি হঠাৎ করে ফোন দিছে, একটা গাবি ক্রয় করব, একটা সন্ধান পাইছে আমাদের দিকে। তা আমাদের দিকে হইলো এখান থেকে 20 কিলোমিটার দূরে আমার যাইতে হয়েছে, জয়না বাজার। মাওনা চৌরাস্তা থেকে আরো উত্তর পাশ থেকে আবারও পূর্ব পাশে। তো ওই জায়গায় যা হয়েছিল, সেই জায়গায় আপনার একটা গাবি ক্রয় করার জন্য। তবে সেখানে গিয়ে দেখলাম যে বিশাল বড় ফার্ম। আলহামদুলিল্লাহ, যে লোকে ফার্মটা করছে ওনার বাড়ি হচ্ছে বরিশাল, আর উনি থাকে হচ্ছে ঢাকা, ইন্ডাস্ট্রির মালিক। মানে শখের বশে মনে হয় করছিল, কি আরো কিছু লাভ করার জন্য মনে হয় এই খামারটা করেছিল, শুধু গাভীর সেক্টর। সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। এখন সবগুলা গাভী বিক্রি করে ফেলবে, তবে যতটুক দেখছি আমি, আলহামদুলিল্লাহ, ওই খামারে গিয়েছিলাম। আসরের নামাজ খামারে গিয়ে পড়ছি, আবার মাগরিবের নামাজ ওই জায়গা থেকে পইরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তারা আবার চলে গেছে। 3 ভাই আসছিল, আমি একজন, এই 4 জন ওই জায়গায় যাওয়া হয়েছিল। যে খামারটা কেন বন্ধ হয়েছে আমি আগে পরে আপনাদেরকে এই বিষয়টা খুবই সুন্দর করে বলার চেষ্টা করি। আজকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন, আমার খামারে দাঁড়িয়ে কথাগুলি বলবো, আর ওই খামারের দৃশ্যগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা দেখেন, আমার মনে হয় এখান থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমি যে কথাটা বলছি আবারও বলি, যে কি কারণে এই খামারটা বন্ধ করতে চাচ্ছে। মাত্র 2 বছর হয়েছে, 2 বছর এই খামারের বয়স। এই খামারটা কেন বন্ধ করবে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। এই জায়গায় যাইয়া আমি অনেক কিছু তথ্য নিয়ে আসছি। মালিকের সাথে দেখা হয়নি, উনি ঢাকা আছেন। তবে যারা কর্মচারী আছেন, ওই খামারে 3 জন কর্মচারী আছেন, গাভী দেখাশোনা করেন, গাভী লালন পালন করেন। সেই 3 জন লোকে আপনার কত টাকা বেতন দিচ্ছে সেই ব্যাপারও তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমি বলি যে অনেকে আমরা গাবিতে যুক্তে চাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেক্টরটা অল্প সময় করার পরে দেখা গেছে গাবি সেক্টর থেকে আবার আমাদের বের হয়ে যেতে হয়। সে যত টাকা হলোই হোক, তার কিন্তু বের হতে হয়। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে একমাত্র ঘাসের অভাবের কারণে। যাদের ঘাস নাই, তারা এই গাভীর সেক্টরে আইসা কোনো লাভ নাই। গাভীর সেক্টরে আসতে হলে ঘাসের প্রয়োজন। আর ঘাস ছাড়া গাভী লালন পালন করা, যারা মনে করেন যে আমি গাভীর সেক্টরে আসবো, গাভী ক্রয় করব, ঘাস ছাড়া লালন পালন করব, এটা আপনার দরকার নাই। গাভীর সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই। যদি গাছ লাগাতে পারেন, গাছ চাষ করতে পারেন, তাইলে আপনার গাভীর সেক্টরে আইসা বড় অঙ্কের লাভ না করতে পারেন, অন্তত টিকে থাকার একটা সম্ভাবনা আপনার আছে। এটা আমার ক্ষেত্রে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার খামারে দাঁড়িয়ে আছি, সেটা আমি বুঝতেছি। আর ওই জায়গা যে বললাম আমি গিয়েছিলাম, কর্মচারী আছে, তাদের কথা ছাড়াই যে আমি কি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার বিশাল জায়গা, সেই জায়গা হইল গাছ লাগানোর কোনো সিস্টেম আমি দেখলাম না। আরেকটা হচ্ছে যে শুধু এই ধান চাষাবাদ করে, মানে এখন যে সময়, এই সময় কিন্তু ইরি ধান লাগানো হয়। প্রত্যন্ত অঞ্চলে শুধু খালি দেখলাম মাত্র মনে হয় 15 দিন হয়েছে ধান লাগাইছে, 15 দিন হয়েছে মনে হয় ধান লাগাইছে। তো এটা নিচে না হইলে অন্তত 2.5 মাস 3 মাস সময় লাগবে সেই ধানটা উঠতে। ধান না উঠলে তো আর আপনার খের হবে না। এই খেরের দৃশ্যগুলি আমি দেখলাম, যে সেখানে গাছ লাগানোর কোনো সিস্টেম আমি বুঝতে পারলাম না, কারণ মানে জায়গা নাই, শুধু খালি ধান লাগানো আছে। এই জায়গার মধ্যে এই লোকে খামার করছে। পরে এই যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের কোনো ঘাস নাই? পরে তারা বললো যে না ভাই, আমাদের তো কোনো ঘাস নাই। ওই মালিকে কেন করলো? পরে বলতেছে যে ভাই, আসলে এদের তো টাকার অভাব নাই, খামারটা করছিল, পরবর্তীতে চিন্তা ভাবনা করছিল যে না, খের দা গরু লালন পালন করতে করতে কোনো এক সময় ঘাসের একটা পজিশন হবে, কিন্তু দেখা গেছে যে লাস্ট পর্যন্ত ঘাসের কোনো সিস্টেম করতে পারে নাই। 2 বছর হয়ে গেছে। আরেকটি জিনিস হচ্ছে, এখন কিন্তু ওনাদের আমি দেখলাম একটা খেরও নেই। মানে আমরা কুড়া বলে থাকি, অনেকে খের বলে থাকি, সেই জিনিসটাও নেই।
না থাকার পরিপ্রেক্ষিতে আরো 2-2.5 মাস কিংবা 3 মাস সময় লাগবে এই খ্যাটটা উঠতে। এই সময়ে শুধু খালি তারা দানাদার খাওয়াচ্ছে, মানে আরো 1-1.5 মাস আগে থেকে শুধু খালি দানাদার খাওয়াচ্ছে। 1 টাকা বিঘে দৈনিক 25 কেজি 20 কেজি দানাদার খাবার খাওয়াচ্ছে। তো এই দৈনিক 20 কেজি 25 কেজি দানাদার যদি 1 টাকা বিঘে খাওয়ায়, তাহলে এর থেকে যে দুধটা আসে কিভাবে লাভবান হওয়া সম্ভব? যদি ঘাস না থাকে, ওই খামারে যদি ঘাস না থাকে, সেই শুধু খালি দানাদার দিয়ে যদি গরু লালন পালন করে, সম্ভব না, কঠিন কালেও সম্ভব না। আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন যে কখনোই সম্ভব না গাভী থেকে লাভবান হওয়া। আর তারা যে তথ্যটা আমারে দিছে যে ওই জায়গায় নাকি দুধ বিক্রি করতে পারে না, আসলে যেই জয়না বাজারে গিয়েছিলাম, ওই জয়না বাজার থেকে আরো 5 থেকে 7 কিলোমিটারের ভিতরে পূবে, ওই জায়গা থেকে জয়না বাজার নিচে অনেক সময়ের ব্যাপার। আরেকটি হচ্ছে, বর্তমানে আপনারা জানেন যারা মিষ্টির দোকান আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার ছানা সংগ্রহ করে। এই ছানা সংগ্রহ অল্প টাকায় ছানা ক্রয় করতে পারে, দুধ 70 টাকা 80 টাকা কইরা আপনার দুধ কিনা পরে তারা ছানা বানায় পোষায় না, এই জন্য বেশি লাভের আশায় এই কাজটা তারা করে থাকে। মানে খাঁটি গরুর দুধ দিয়ে তারা ছানা বানাইতে চেষ্টা করে না, তারা অন্য জায়গা থেকে ছানা কিনা পরে আপনার এই মিষ্টিগুলি বানায়। এই জন্য আমরা মিষ্টি যখন খাই তখন এক দোকানের মিষ্টি ভালো লাগে, আরেক দোকানের মিষ্টি ভালো লাগে না। এই হচ্ছে তাদের অবস্থা। তারা এই মিষ্টির দোকানের দিত, এখন তারা অল্প টাকায় ছানা কিনে, এই জন্য তাদের এই দুধটা আর বিক্রি করতে পারতেছে না। আরেকটা বিষয় হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে 3টা লোকের যে তারা বেতন দেয়, মালিক যে বেতন দেয়, কত টাকা করে বেতন দেয়? যিনি ম্যানেজার এবং উনি ম্যানেজার হিসেবেও আছে, আবার কাজও করে। উনি দেখছি দুধ দহন করতেছে, ওনার দুধ দহনের সময় আমরা এই কথাগুলি শুনতে পাচ্ছি ওনার কাছ থেকে। তো উনি বলছে যে ওনাকে নাকি 35,000 টাকা বেতন দেয়। এই লোকেরা দেয় 35,000, আবার আরেকজন আছে তারে দেয় 30,000, আরেকজন আছে তারে দেয় 30,000। আপনার চিন্তা করেন যে হিসাবে তাদের 1 লক্ষ টাকা বেতন আসে, মানে 95,000 টাকা বেতন আসে। 3-3-90 আর 5 95,000 টাকা বেতন আসে। প্রতি মাসে যদি এই জায়গা থেকে তাদের 95,000 টাকা শুধু খালি বেতন দিতে হয়, তারপর আবার ঘাস নাই, শুধু দানাদার খাওয়ায়, খেয়ার নাই, তাহলে এখান থেকে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আপনারা বলেন? এই জন্য আমি বলি যে যারা খামার জগতে, এই গাভীর জগতে ঢুকবেন, তারা খুব চিন্তা ভাবনা করে ঢুকবেন। আর গাছ ছাড়া আপনারা খামারে আসবেন না, গাভীর সেক্টরে আসবেন না, দয়া করে। আমি এটা বলতে চাই, কোটিপতি, ওনাকে অনেক কোটিপতি বলতে হয়, যে একটা শখের। আমার কাছে খামারটা খুবই ভালো লাগছে, আপনারা যখন দেখবেন তখন এই খামারটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এরকম একটি জায়গা, খোলামেলা জায়গা, আমার কাছে ভালো লাগছে। তবে ভালো লাগার বিষয় থাকলে হবে না, এখান থেকে প্রফিট অর্জন করতে হবে। আমার টাকা আছে বিদায়, আমার অনেক কিছু আছে বিদায়, আমার পাঞ্জা পাঞ্জা টাকা আছে, ব্যাংকে টাকা ভরে রয়েছে, আমি শখ করে এই গাড়ির সেক্টরে ঢুকবো, এটা হতে পারে না। এই জন্য বলি, যারা খামার করবেন, আজকে এখান থেকে, এই ভিডিও থেকে আপনারা শিখেন। আজকে এই খামার থেকে আপনারা শিখেন যে এই ভাই কেন খামার ছেড়ে দিতেছে, এই ভাই কেন এত দানাদার খাওয়াইতেছে, এই ভাইয়ের কেন আজকে এই অভাব, এই ভাই কেন আজকে দুধ নিতেছে না। যদি ঘাস না থাকে তাহলে দুধের ঘনত্ব নষ্ট হয়ে যায়, দুধের মধ্যে আলাদা একটা ঘনত্ব থাকে এই ঘাসের কারণে। যদি ঘাস না খাওয়ানো হয়, সেই গায়ের দুধ পাতলা হয় এবং এখানে যে ছানা পড়ার কথা সেই রকম ছানা হয় না। এই খামারের গাভীগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, তবে অনেক টাকা দাম চাই। যে গাভীগুলি দেখতেছেন, যে গাভীগুলি দেখছেন, সেই গাভীগুলির পর্যাপ্ত দুধ আছে আমি মনে করি। আমার কাছে খুবই ভালো লাগছে, প্রত্যেকটি গাভী মানসম্মত। এই গাভীগুলি আসলে যেই 30 লিটার যেই গাভীটা আমরা দেখছি, আর একটা হচ্ছে 25 লিটার গাভী, সেটার থেকে 30 লিটার দুধ আসে। সেই গাভীটা আমাদের কাছে দাম চাইছে 3,90,000 টাকা। আর 25 লিটার দুধ দেয় গাভী, সেই গাভীটা আমাদের কাছে দাম চাইছে 3,40,000 টাকা। তো অনেক ডিফারেন্স আসলে, সেই জন্য এই বাইকে আর ওই জায়গা থেকে গাভী ক্রয় করে দিতে পারলাম না। তবে মোটামুটি ভালো কোয়ালিটিপূর্ণ গাভীগুলি ছিল, আপনারা দেখতেছেন, যেহেতু আপনাদের কাছেও ভালো লাগবে।
এরকম কোয়ালিটিপূর্ণ গাভী ক্রয় করে খামারে আনতে পারলে এবং ঘাস লাগাতে পারলে আমি মনে করি এই খামার থেকে সফল হওয়া সম্ভব। কারণ এই গাভীর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেই গাভী দিয়ে লাভবান হওয়া সম্ভব। আরেকটি জিনিস যেটা 30 লিটার দুধ দেয়, আমরা সেটা 3 লক্ষ টাকা বলেছিলাম, এরকম একটা দাম আমরা বলে আসছিলাম, তবে হয়নি। এই খামারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আবারও আমি আপনাদেরকে বলবো, যারা খামার জগতে যুক্তে চান অন্তত গাভীর সেক্টরে যুগবেন, তারা অন্তত এই ভাইয়ের মতন ভুল করবেন না। টাকা হয়েছে দেখা যে আমরা খামার করব, এটা হতে পারে না। কারণ আমরা চাই যে কোনো একটা ব্যবসা করার আগে আমাদের চিন্তাধারা থাকতে হবে যে এটা থেকে আমরা কি বেনিফিট পাবো কিনা, এই জিনিসটা করলে আমরা টাকা পাবো কিনা, এই জিনিসটা করলে আমরা লসের সম্মুখীন হব কিনা, সেই দিকগুলি যদি আমরা বিবেচনা করে এই খামারে যুক্তে পারি, তাহলে আমাদের দ্বারা এই খামার থেকে লাভবান হওয়া সম্ভব। অন্তত আমি আবারও বলি, ঘাস নাই খামারের দরকার নাই, ঘাস নাই খামারের দরকার নাই। আমি শুধু আমার খামারে আছি আলহামদুলিল্লাহ, আমার খামারে শুধু খালি ঘাস খাওয়াই, খেরের কোনো প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ। দানাদার খাবারও কম লাগতেছে। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।